এখনই গত ক্লাস কেউ। ঠিক আছে, আজকে আমরা ড্রাগ এক্সক্রিশনটা শুরু করি। ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি হয়, একটা ফিক্সড ফ্র্যাকশন অফ ড্রাগ এট এ টাইম এলিমিনেট হয়। ধরো 100 মিলিগ্রাম ড্রাগ দিলে প্রতিবার ওই 100 মিলিগ্রামের 10% এক্সক্রিট হবে। ধরো 100 মিলিগ্রামের 10% এক্সক্রিট হলো, তারপর 90 মিলিগ্রাম ড্রাগ রয়ে গেল, তারপর 90 মিলিগ্রামের 10% ড্রাগ এক্সক্রিট হবে। আর জিরো অর্ডার কাইনেটিক্সে সবসময় 10 মিলিগ্রাম ড্রাগই এক্সক্রিট হবে, ফিক্সড অ্যামাউন্ট অফ ড্রাগ। কেন হবে? কারণ বলা হয় যে ইলিমিনেশন পাম্প বা যে এক্সক্রিশনের জন্য যে এনজাইম গুলি যখন স্যাচুরেটেড হয়ে যায়, তখন তুমি ড্রাগের কনসেন্ট্রেশন যতই বাড়াও না কেন, একটা ফিক্সড অ্যামাউন্টের ড্রাগটা, যখন তুমি একই সাথে পেশেন্টকে দুটো ড্রাগ দিলে, আমরা কি করি যখন প্রেসক্রিপশন লিখি, কখনো তো একটা ড্রাগ থাকে না প্রেসক্রিপশনে, পেশেন্টও মাল্টিপল সমস্যা নিয়ে আসে, প্রেসক্রাইবার ওর মাল্টিপল ড্রাগই প্রেসক্রাইব করে। তাহলে কি হয়, when the effect of one drug are modified by the concurrent administration of another drug, it is called drug administration. এই ইন্টারেকশনটা যে কোনো ধরনের হতে পারে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে বাড়াতেও পারে, কমাতেও পারে। আমরা ড্রাগ ইন্টারেকশনকে ভাগ করি মেইনলি ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডিনামিক ইন্টারেকশন, এই দুই ভাগে। ফার্মাকোকাইনেটিক ইন্টারেকশন, ফার্মাকোকাইনেটিক্স কোন চারটা জিনিস নিয়ে হয়? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। তাহলে ইন্টারেকশনও এই চারটা লেভেলেই হবে। অ্যাবজর্পশনের সময় কিছু ইন্টারেকশন হবে, ডিস্ট্রিবিউশনের সময়, মেটাবলিজম এন্ড এক্সক্রিশনের সময়। আর ফার্মাকোডিনামিক্স এক্সক্রিশন হলো, এখানে কি কি হতে পারে, অ্যাডিটিভ ইফেক্ট হতে পারে, পটেনসিয়েশন হতে পারে, সিনার্জিস্টিক ইফেক্ট অথবা অ্যান্টাগনিস্টিক ইফেক্ট হতে পারে। আর অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুইটা ইন্টারাকশনই হচ্ছে। এখন আসো যে ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন গুলি কি কি হয়, চারটা ভাগে আমরা পড়বো। প্রথমে আসো যে অ্যাবজর্পশন, কিভাবে কিভাবে একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশনকে ইম্পেয়ার করতে পারে অথবা অ্যাবজর্পশনকে বাড়াতে পারে। The gastrointestinal absorption of drug may be affected by concurrent use of other agents that have a large surface area upon which the drug can be absorbed. ধরো দুইটা ড্রাগ যদি একই সারফেস এরিয়া থেকে অ্যাবজর্ব হতে নেয়, তখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করে দিতে পারে। বাইন্ড অর চিলেট, তোমরা ফরেনসিক মেডিসিনে পড়েছিলে চিলেটিং এজেন্ট। ধরো কোনো টক্সিসিটি হলো কিংবা লার্জ অ্যামাউন্ট অফ ড্রাগ অ্যাক্সিডেন্টালি খেয়ে ফেললো, তখন কি করে, একটা চিলেটিং এজেন্ট দেওয়া হয়। ওই চিলেটিং এজেন্টটা ওই ড্রাগটার সাথে বাইন্ড করে, চিলেট করে তাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে, যার ফলে বাকি ড্রাগগুলি আর অ্যাবজর্ব হয় না, এজন্য টক্সিক ইফেক্টটা আর হয় না। অল্টার্ড গ্যাস্ট্রিক পিএইচ, দেখা যায় যে কিছু কিছু ড্রাগ আমরা পড়েছি যে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে বেটার অ্যাবজর্ব হয়। এজন্য যদি কোনো অ্যাসিডিক ড্রাগের সাথে আমি অমিপ্রাজল দিয়ে দেই, যা কিনা গ্যাস্ট্রিক পিএইচ কে কমাবে, তাহলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কমানোর মাধ্যমে পিএইচ কমাবে, তাহলে যেসব অ্যাসিডিক ড্রাগ স্টমাকে ভালো অ্যাবজর্ব হতো তার অ্যাবজর্পশনটা কমে যাবে। অল্টার্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মটিলিটি, কি হয় যখন মটিলিটি বাড়ে, জিআইটি মটিলিটি বাড়ে, কি হয়, ড্রাগটা ইন্টেস্টিনাল সারফেসের সাথে কন্ট্যাক্টে কম থাকে, যেহেতু মটিলিটিটা বেশি, তখন কি হবে, ড্রাগের অ্যাবজর্পশনটাও কমে যাবে। আর তুমি যদি এমন কোনো ড্রাগ দাও যে জিআইটি মটিলিটিটা কমে যাচ্ছে, যেমন ধরো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলে আমরা কি জানি যে এটি মোটিলিটি কমে যায়, তখন কি হবে, ড্রাগটা বেশি সময় ধরে ইন্টেস্টিনাল সারফেসে থাকবে, যার কারণে অ্যাবজর্পশন হওয়ার জন্য সময় বেশি পাবে। আর আমরা কিছু ট্রান্সপোর্টারের নাম জানি, যেমন পি গ্লাইকোপ্রোটিন, এটা যে শুধু অ্যাবজর্পশনে হেল্প করে তা না, এটা কিন্তু ড্রাগের যখন এক্সক্রিশন হয় তখনও কিছু কিছু ড্রাগ পি গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড হয়ে অথবা অর্গানিক ট্রান্সপোর্টারের সাথে বাইন্ড হয়ে এক্সক্রিট হয়, আবার অর্গানিক ট্রান্সপোর্টার অথবা পি গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে ড্রাগ অ্যাবজর্পশনও হয়।
এখন কোনো ড্রাগ যদি পি গ্লাইকোপ্রোটিনকে বাড়ায় বা কমায় তাহলে অন্য ড্রাগের অ্যাবজর্পশনটা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। এর এক্সাম্পল দেখো, এটার এক্সাম্পল তোমরা অনেকবার পড়েছো, প্রতিটা ড্রাগে আলাদাভাবে পড়েছো। পরীক্ষার সময় যদি আসে, এটা দেখা যায় বেশিরভাগ সময় অস্পিতে আসে ড্রাগ ইন্টারাকশন গুলি, আবার মাঝে মাঝে শর্ট নোটেও আসতে পারে ড্রাগ ইন্টারাকশন। দেখো তুমি যদি টেট্রাসাইক্লিনের সাথে সোডিবাইকার্ব দাও, সোডিয়াম বাইকার্বনেট, কি হবে? টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটা কমে যাবে। কেন? কারণ টেট্রাসাইক্লিনটা অ্যাসিডিক পিএইচ যখন থাকে, অ্যাসিডিক পিএইচ, তখন অ্যাবজর্পশন বেশি হয়। সো সোডিবাইকার্ব দিয়ে যদি তুমি পিএইচটাকে অল্টার করো, টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটা কমে যাবে। আর কি হবে যদি টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড দাও? অ্যান্টাসিডটা কি করবে? চিলেট করবে টেট্রাসাইক্লিনকে, যার কারণে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? ধরো একটা পেশেন্টকে তোমার অ্যান্টাসিডও দিতে হবে, সাথে তাকে আয়রন অথবা ক্যালসিয়াম ট্যাবলেটও দিতে হবে, তুমি কি করবে? তোমার অ্যাপ্রোচটা কি হবে তখন? দুইটা ড্রাগ দিতেই হবে। তাহলে কিভাবে দিবে তুমি যাতে ইন্টারাকশনটা না হয়? বলো কেউ। খুব সহজ একটা উপায়ে তুমি এই ইন্টারাকশনটাকে প্রিভেন্ট করতে পারো। আর টাইমের উপর ডিপেন্ড করবে, বা টেট্রাসাইক্লিন দেওয়ার আগে অ্যান্টাসিডটা আগে দিতে হবে, আধা ঘন্টা হ্যাঁ, আগে। মাঝখানে অন্তত টেট্রাসাইক্লিন আর ক্যালসিয়াম বা আয়রন টেট্রাসাইক্লিন যাই দাও, অ্যান্টাসিডের সাথে ওটার মাঝখানে অন্তত 2 ঘন্টার একটা গ্যাপ থাকবে। বলতে হবে যে দুইটা ওষুধ খাবেন ঠিকই, কিন্তু মাঝখানে একটা অন্তত 2 ঘন্টার গ্যাপ রাখতে হবে আপনার। এটা পেশেন্টকে কাউন্সিলিং করে বলে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট উমেনদের তো ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট দুইটাই দিতে হয়। এটা তোমরা চেষ্টা করবে যে দুইটা আলাদা সময়ে দিতে। ধরো দুপুরে একটা দিলে রাতে একটা দেবে, এরকম করে, যাতে ইন্টারাকশনটা না হয়। কারণ ক্যালসিয়াম আর আয়রনও কিন্তু একজন আরেকজনের অ্যাবজর্পশনটাকে ইম্পেয়ার করে। তাহলে ইন্টারাকশনটা হচ্ছে, কিন্তু খুব সহজ একটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। আবার দেখো, ড্রাগ হুইচ ডিক্রিজ দ্য জিআইটি মর্টিলিটি ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ড্রাগ। এক্সাম্পল যেটা বললাম, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যাট্রোপিন বা স্কোপোলামিন যাই দাও, সেটা জিআইটি মর্টিলিটিটাকে কমাবে। তখন ড্রাগটা কি হবে? আমরা তো জানি বেশিরভাগ ড্রাগ অ্যাবজর্পশন হয় কিন্তু ইন্টেস্টিন থেকে, কারণ ইন্টেস্টিনে সারফেস এরিয়াটা অনেক বড়। মাল্টিপল ভিলাই, মাইক্রোভিলাইয়ের জন্য ইন্টেস্টিনের সারফেস এরিয়া অনেক বেশি। এজন্য দেখা যায় যে আমাদের যে নিউট্রিশন গুলি সেগুলিও জিআইটি দিয়ে অ্যাবজর্পশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যে ড্রাগ আমরা দিই সেটাও জিআইটি থেকে, মানে ইন্টেস্টিনাল সারফেস থেকেই বেশি অ্যাবজর্পশন হয়, যেহেতু সারফেস এরিয়াটা একটা লার্জ সারফেস এরিয়া থাকে তাই। তো দেখা যায় যদি মটিলিটিটা কমে যায়, ড্রাগটা ইন্টেস্টিনের সারফেসের সাথে বেশি সময় থাকবে, এই জন্য অ্যাবজর্পশনও বেশি হবে। ঠিক তার অপোজিট ভাবে, ড্রাগ হুইচ ইনক্রিজ জিআইটি মটিলিটি ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ড্রাগ। এর এক্সাম্পল কি আছে? যেমন মেটোক্লোপ্রোমাইড অথবা ডমপেরিডন। এই ড্রাগগুলি কি করে? এদেরকে কি বলে? প্রোকাইনেটিক ড্রাগ, যারা ইন্টেস্টিনাল মটিলিটিকে বাড়ায়। তাহলে কি হবে? ড্রাগের অ্যাবজর্পশনটা কমে যাবে, ড্রাগটা তাড়াতাড়ি ইন্টেস্টিন দিয়ে পাস করে যাবে, অ্যাবজর্পশন কমে যাবে। কিছু কিছু ড্রাগ দেখা যায় যে ফুডের প্রেজেন্সে অ্যাবজর্পশনটা কম হচ্ছে। আচ্ছা, একটা ড্রাগের নাম বলতে পারো যেটা ফুডের সাথে দিলে অ্যাবজর্পশন বেশি হয়? গ্লাইসোফালভিন একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, যেটা ফুডের সাথে দেয়, কারণ ওটার অ্যাবজর্পশনটা ফুডের সাথে বাড়ে। এই জন্য পেশেন্টকে এটাও বলতে হয়, যেসব অ্যান্টিমাইক্রোবিয়াল বা যেসব ড্রাগ ফুডের প্রেজেন্সে অ্যাবজর্পশন কমে যায়, কি বলতে হয়? 1/2 আওয়ার অথবা 1 আওয়ার বিফোর মিল এটা তোমাকে প্রেসক্রিপশনে লিখে দিতে হবে। তোমরা প্র্যাকটিক্যালে পড়েছো না, পার্টস অফ এ প্রেসক্রিপশন? এটা একটু বারবার দেখবে, নয়তো যদি পরীক্ষার আগে শুধু অস্পির আগে দেখতে চাও, এটা তোমাদের মনে থাকবে না। যখন একটু ফার্মাকোলজি পড়তে নিবে, প্রেসক্রিপশনের পার্ট গুলি দেখে নিবে।
ভিটামিন সি ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ আয়রন। এই জন্য কি হয়, আয়রন ট্যাবলেট দিলে তুমি পেশেন্টকে বলতে পারো যে সাথে কোনো সাইট্রাস ফুড খেতে। আর কি হয়, আয়রনের অ্যাবজর্পশন কমায় কে? ট্যানিন, যেটা কিসে থাকে, চায়ে থাকে। এজন্য খাবার পর পরই যদি কেউ চা খায় তাহলে কি হয়, আয়রনের অ্যাবজর্পশনটা হয় না, কমে যায়। এটা গেল যে ড্রাগ ইন্টারাকশন ডিউরিং ড্রাগ অ্যাবজর্পশন। এখন আসো, নেক্সট ইজ দ্য মেকানিজম বাই হুইচ ড্রাগ ইন্টারাকশন অল্টার দি ড্রাগ ডিস্ট্রিবিউশন। ড্রাগ ডিস্ট্রিবিউশনের মধ্যে কি কি থাকবে, যে প্লাজমা প্রোটিনের সাথে কম্পিট করবে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে, অথবা ড্রাগটা যে ডিস্ট্রিবিউটেড হয়ে টিস্যুতে যাবে ওই টিস্যু থেকে ড্রাগটাকে ডিসপ্লেস করে দিবে। আবার ড্রাগের যে ট্রান্সপোর্টার আছে পি গ্লাইকোপ্রোটিন, ওটাকে ইনহিবিট করার মাধ্যমেও ডিস্ট্রিবিউশনে ইন্টারেকশন হতে পারে। হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড কয়েকটা ড্রাগের নাম বলতে পারবে? এটা কিন্তু অস্পিতে খুব পেট একটা কোশ্চেন, বারবার আসে, রিপিট হয়, আবার অনেক সময় এমসিকিউ তেও আসে। 4-5টা ড্রাগের নাম মনে রাখবে যে হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড। বলো, দুই একটা বলো। diazepam, warfarin, ডায়াজেপাম আর ওয়ারফেরিন diazepam, আছে, warfarin, digoxin, furosemide, এনএসএআইড। হ্যাঁ, NSAID ছিল। তারপর ম্যাম অ্যান্টিডায়াবেটিক ড্রাগ গুলা। ধরো আমি একটা পেশেন্টকে ওয়ারফেরিন দিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। ওয়ারফেরিনটা কি হয়, ওয়ারফেরিন কিন্তু মোর দেন 90% প্লাজমা প্রোটিন বাউন্ড, অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়ে থাকে। আর আমরা জানি যে বাউন্ড ফর্মে ড্রাগটা ইনঅ্যাক্টিভ, ওটা যেহেতু ব্লাডের ফ্রি কনসেন্ট্রেশনে থাকছে না, ওই ড্রাগটা ইফেক্টও করছে না। এখন যদি আমি ওয়ারফেরিনের সাথে আদার একটা ড্রাগ দেই যার প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি ওয়ারফেরিনের চেয়েও বেশি, তাহলে কি হবে? ধরো অ্যাসপিরিন দিলাম ওয়ারফেরিনের সাথে, দুইটাই হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, বাট অ্যাফিনিটি টুয়ার্ডস প্লাজমা প্রোটিন ইজ মোর ইন অ্যাসপিরিন দেন দ্যাট অফ দি ওয়ারফেরিন। তাহলে কি হবে, অ্যাসপিরিনটা ওয়ারফেরিনকে প্লাজমা প্রোটিন থেকে সরিয়ে দিয়ে নিজে অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে যাবে। তখন কি হবে, ওয়ারফেরিনের ব্লাডে কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। আর কি হবে, যার কারণে আমরা ওয়ারফেরিনের ইফেক্টটা বেশি পাবো, ইনহেন্স অ্যান্টিকোয়াগুলেশন পাবো, যার কারণে হেমোরেজও হতে পারে। আর সবসময় আমি বলেছি যে যখন ইন্টারাকশন আমরা দেখি যে এনজাইম ইন্ডাকশন বা ইনহিবিশনের ক্ষেত্রে বা এখানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ড্রাগগুলিকে কেন বাছাই করা হয়, কারণ ওয়ারফেরিনের থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো। ওয়ারফেরিনের কনসেন্ট্রেশনটা যদি একটু বেড়ে যায় ড্রাগে তাহলেই তার টক্সিসিটি হতে পারে। তাই যেসব ড্রাগ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, ওগুলি তুমি অবশ্যই প্রেসক্রাইব করার সময় ড্রাগ ইন্টারাকশনটা খেয়াল রাখতে হবে যে ওর সাথে তুমি আর কি ড্রাগ দিচ্ছ, এই ড্রাগটা দেওয়ার কারণে কি তার কোনো ইন্টারাকশন হবে কিনা। আবার টলবিউটামাইড, এটা একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, কিন্তু এখন খুব কম ব্যবহার করা হয়। এটা কি হবে, যেহেতু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এটাও খুব কষাস্তি দিতে হবে, কারণ এর কনসেন্ট্রেশন ব্লাডে একটু বেড়ে গেলেই পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। টলবিউটামাইডের সাথে যদি তুমি অ্যাসপিরিন দাও, কি করবে, অ্যাসপিরিন টলবিউটামাইডকে প্লাজমা প্রোটিন বাউন্ড ফর্ম থেকে ডিসপ্লেস করে দেবে। সো ব্লাডে কনসেন্ট্রেশনটা বাড়বে, যার কারণে হাইপোগ্লাইসেমিয়া হবে পেশেন্টের। এটাও খুব একটা অ্যালার্মিং, পেশেন্টের জন্য খুব অ্যালার্মিং হাইপোগ্লাইসেমিয়া। আদার প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ হলো সালফোনামাইড, মেথোট্রিক্সেট। সো এগুলি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তুমি যে আদার ড্রাগ এর সাথে দিবে ওটা কি এর চেয়ে বেশি প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি আছে কিনা। ইন্টারঅ্যাকশনস ডিউরিং ডিস্ট্রিবিউশন, কিছু কিছু ড্রাগের স্পেশাল কিছু টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকে, যেমন ডিগক্সিন কোথায় জমা হয়, কার্ডিয়াক মাসেলে। এখন ডিগক্সিনের সাথে যদি তুমি কুইনিডিন দাও, কি করবে, কুইনিডিনটা ডিগক্সিনকে তার টিস্যু বাইন্ডিং থেকে ডিসপ্লেস করে দিবে, কারণ কুইনিডিনের অ্যাফিনিটিটা কার্ডিয়াক মাসেলের প্রতি বেশি। তখন কি হবে, ব্লাডে ডিগক্সিনের লেভেলটা বেড়ে যাবে। এবং ডিগক্সিনও একটা ড্রাগ যার কিনা থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো। আমরা থেরাপিউটিক ইন্ডেক্স নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে পড়বো। তাহলে কি হবে, ড্রাগে ডিগক্সিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে,
আর আমরা ডিগক্সিন টক্সিসিটি পাবো। এখন আসো নেক্সট, the metabolism of drug can be induced or inhibited by concurrent therapy। এটা আমরা অনেকবার পড়েছি, এনজাইম ইন্ডাকশন ইনহিবিশন, এই জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি রিভিশন ক্লাসের মধ্যে একদিন পড়েছিলাম, এবং এটা পরীক্ষায়ও খুব কমনলি আসে, অস্পিতে আসে বেশি, যে এনজাইম ইনডিউসিং ড্রাগ কোনগুলি, এনজাইম ইনহিবিটিং ড্রাগ কোনগুলি। আর এটা ড্রাগ ইন্টারাকশন তো খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা কমন ইন্টারাকশন, এজন্য ড্রাগ মেটাবলিজমের ড্রাগ ইন্টারাকশন গুলি ভালো করে পড়তে হবে। এখন আসে এনজাইম ইন্ডাকশন কি হয়, যে এখানে কোন এনজাইমের কথা বলা হয় খুব ভালো করে খেয়াল করো, যে ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম। আমরা জানি যে মেইনলি লিভার ড্রাগ মেটাবলিজম হয়, কিন্তু ইন্টেস্টিনাল গাট ওয়ালে বা আদার অর্গানেও হতে পারে, কিন্তু মেইনলি হয় লিভারে। সো লিভারের যে মেটাবোলাইজিং এনজাইম, ওই এনজাইমকে যদি কোনো ড্রাগ ইনডিউস করে, ইনডিউস করা মানে কি, ওই ড্রাগ এনজাইমের সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, তুমি যদি একটা এনজাইম ইনডিউসারের সাথে আদার একটা ড্রাগ দাও, ওই সেকেন্ড ড্রাগের মেটাবলিজমটা বেড়ে যাবে, যার কারণে আমি সেকেন্ড ড্রাগের ইফেক্টটা কম পাবো। দেখবে ক্যাটজাং এ একদম শেষের দিকে একটা চ্যাপ্টার আছে ড্রাগ ইন্টারাকশনের, সম্ভবত চ্যাপ্টার নাম্বার 66। ওই চ্যাপ্টার ড্রাগ ইন্টারাকশন প্রায় 6 পাতা জুড়ে ড্রাগ ইন্টারাকশন দেওয়া আছে। আমরা এটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়ি না, কিন্তু দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রেসক্রাইব করতে গেলেই তুমি মোর দ্যান ওয়ান ড্রাগ প্রেসক্রাইব করবে, আর ড্রাগ ইন্টারাকশনের চান্সও থাকবে। তাই এটাকে খুব প্র্যাকটিক্যাল লাইফের জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর পরীক্ষার জন্য তো পড়তে হবেই। কি কি ড্রাগ এনজাইম ইনডিউস করে? বারবিচুরেস, বোসেন্টন। বোসেন্টন হলো একটা এন্ডোথেলিন অ্যান্টাগনিস্ট, এটা পালমোনারি হাইপারটেনশনে দেওয়া হয়। আছে দেখো, বারবিচুরেস, কার্বামাজেপিন, ইফাভাইরেন্স, নেভিরাপিন, এগুলি হলো অ্যান্টিরেট্রোভাইরাল, এইচআইভি তে দেওয়া হয়। ফিনাইট্রয়েন, দেখো এগুলি আমাদের কমন, বারবিচুরেট, কার্বামাজেপিন আমরা পড়েছি রেসপেক্টিভ চ্যাপ্টার, যখন পড়েছি তখন পড়েছি যে এই ড্রাগগুলি এনজাইম ইনডিউস করে, যার কারণে এর সাথে আদার ড্রাগ দিলে ইন্টারাকশন হবে। প্রিমিডন, এটাও একটা অ্যান্টিসিজার ড্রাগ। রিফাম্পিন, রিফাবিউটিন, আমরা পড়েছি যে রিফাম্পিসিনের সাথে কি করতে হবে না, রিপ্রোডাক্টিভ এজের কোনো ফিমেল পেশেন্টকে দিলে অবশ্যই তাকে কাউন্সিলিং করে দিতে হবে যে ওসিপি ডোজের ব্যাপারে, কন্ট্রাসেপটিভ মেথডটা আর কি নেবে, সে কি প্রিকশন নেবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এনজাইম ইনডিউসার গুলি কিন্তু ফেজ 2 যে গ্লুকুরোনাইডেশন আছে, ওই রিঅ্যাকশনটা অ্যাক্টিভিটিটাকেও বাড়াতে পারে এনজাইম ইনডিউসার গুলি। এটা এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে রাখবে, আমি দেখেছিলাম একবার এসেছিল এমসিকিউটা, যে এনজাইম ইনডিউসার গুলি কি ফেজ 2 রিঅ্যাকশন কেও ইনডিউস করে নাকি, করতে পারে। স্পেশালি করে কোনটা, গ্লুকুরোনাইডেশন রিঅ্যাকশন অফ ফেজ 2 বায়োট্রান্সফরমেশন কে ইনডিউস করতে পারে। তোমরা কি পরীক্ষার কোনো নোটিশ পেয়েছো? ম্যাম আর আপডেট কোনো নোটিশ এখনো আসে নাই। এমনি বলছিল যে 2 উইকস পরে হচ্ছে পরীক্ষা নিবে, টার্ম ওয়াইজ আলাদা আলাদা করে নিবে পরীক্ষা, আচ্ছা, আর ঠিক আছে। সবাইকে হচ্ছে অ্যাটেন্ড করতে হবে আর কি ম্যাম। এনজাইম ইন্ডাকশন ডাজ নট টেক প্লেস কুইকলি। এটা একটা প্রশ্ন আসে যে এনজাইম ইন্ডাকশন আর ইনহিবিশনের মধ্যে কোনটা দ্রুত হয়। দেখা যায় যে এনজাইম ইন্ডাকশন মানে কি, যে এনজাইমের সিনথেসিসটাকে বাড়াবে, তারপর ওই এনজাইমগুলি মেটাবলিজমটাকে বাড়াবে। এই জন্য এখানে দেখা যায় যে এনজাইম ইন্ডাকশনের ক্ষেত্রে 7 to 14 ডেজ সময় লাগে। আবার তুমি এনজাইম ইন্ডিউসিং ড্রাগটাকে অফ করে দিলে তারপর ওর ইফেক্টটা যেতেও সেম পরিমাণ সময় লাগবে, এন্ড রিকোয়ার ইকুয়াল লঙ্গার টাইম টু
ডিসিপেট মানে ডিসঅ্যাপিয়ার আফটার দ্য এনজাইম ইনডিউসার ইজ স্টপ। তো আমরা কি দেখলাম যে এনজাইম ইনডিউসারের ইফেক্টটা মানে এনজাইম ইনডিউসিং ইফেক্টটা হতে অন্তত 7 থেকে 14 দিন সময় লাগে, কারণ এনজাইমগুলি সিনথেসিস হবে তারপর তার কাজ করবে, এখানে এই 14 দিনের মতো সময়টা লাগে। আর এনজাইম ইনহিবিশন হয় কুইকলি, যে মানে এনজাইম ইনহিবিটিং একটা ড্রাগ দিলে তুমি ধরো ইরাইথ্রোমাইসিন দিলে ওটা ব্লাডে একটা কনসেন্ট্রেশন রিচ করলেই সাথে সাথে এনজাইমকে ইনহিবিট করতে পারে। এখানে কি কি এক্সাম্পল দিতে পারো, এখানেও দেখো সেই একই ওয়ারফেরিনের এক্সাম্পল চলে এসেছে। বারবিটুরেটস এর সাথে যদি ওয়ারফেরিন দাও কি হবে, ওয়ারফেরিনের মেটাবলিজমটা বেড়ে যাবে, যার কারণে ব্লাডের কনসেন্ট্রেশন কমে যাবে, ইফেক্টও কমে যাবে। তোমাদের ভাইভাতে কিন্তু এটা নিয়ে খুব সহজে তোমাদের কনফিউজ করে ফেলা যায়, কারণ তোমরা মেটাবলিজম বেড়ে গেলে ভাবো যে অনেক সময় কনফিউজ হয়ে যাও যে ইফেক্টটা হয়তো বেশি পাবে, কিন্তু না, এই ড্রাগে যেহেতু মেটাবলিজম বেড়ে যাবে, ব্লাড কনসেন্ট্রেশন কমে যাবে, তখন আমরা ইফেক্টটাও কম পাবো। নেক্সট ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো রিফাম্পিসিনের সাথে যদি ওরাল কন্ট্রাসেপটিভ ইস্ট্রোজেন প্রজেস্টেরন খায় তাহলে কি হবে, ফেইলিওর অফ কন্ট্রাসেপশন। কোন কোন ড্রাগ এনজাইমকে ইনহিবিট করে, এটা একটা লম্বা লিস্ট আছে ক্যাটজাঙে, আমি কয়েকটা ড্রাগ সিলেক্ট করে এখানে দিয়েছি, এটা বারবার দেখবে যাতে পরীক্ষার সময় এমসিকিউ আসলে বা হসপিটাল তোমাদের মনে থাকে। দেখো অনেকগুলি ড্রাগ, অ্যামিওডেরন, অ্যান্ড্রোজেন, কিছু কিছু তো আমরা জানি, ক্লোরামফেনিকল জানি, সিমিটিডিন জানি, সিপ্রোফ্লক্সাসিন, ক্লারিথ্রোমাইসিন, সাইক্লোস্পোরিন, ডেলটিয়াজেম, ডাইফেনহাইড্রামিন, এটা কি একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, ডাইসালফিরাম, ইরাইথ্রোমাইসিন, ফ্লুকোনাজল, ফ্লুঅক্সেটিন, আইসোনিয়াজাইড, ইট্রাকোনাজল, মেট্রোনিডাজল, অমিপ্রাজল, সালফামিথোক্সাজল, দেখো ভ্যারাপেমিল, জাফিলুকাস্ট, এই লিস্টে একটু পড়বে, বারবার পড়বে, তাহলে পরীক্ষার সময় যদি এমসিকিউতে আসেও তখন মনে পড়ে যাবে। Inhibition of metabolism generally takes place more quickly than enzyme induction and may begin as soon as the tissue concentration of the inhibitor is sufficient to cause reduce enzyme activity। মানে ব্লাডে একটা ডিজায়ার কনসেন্ট্রেশন রিচ করলেই এনজাইম ইনহিবিশন হয়ে যায়, কিন্তু এনজাইম ইন্ডাকশনে 7 থেকে 14 দিন সময় লাগে। এক্সাম্পল কি কি দিবে, মেট্রোনিডাজলের সাথে ওয়ারফেরিন কি হবে, এনহ্যান্স কোয়াগুলেশন হবে, কারণ মেট্রোনিডাজল কি করবে, ওয়ারফেরিনের মেটাবলিজমটাকে কমিয়ে দিবে, যার কারণে ওয়ারফেরিনের ব্লাডে কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যাবে। আইসোনিয়াজাইডের সাথে ফিনাইটোয়াইন দিলে ফিনাইটোয়াইনের মেটাবলিজম কমে যাবে, ব্লাডে কনসেন্ট্রেশন বেড়ে ফিনাইটোয়াইন টক্সিসিটি হবে। এখানে একটা দেখা যায় যে এনজাইম ইনহিবিশনের কিছু থেরাপিউটিক অ্যাডভান্টেজও আমরা নিতে পারি, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলি কি হয়, খুব এক্সপেন্সিভ হয় না, অনেক সময় দেখা যায় যে অ্যান্টি ক্যান্সার ড্রাগের সাথে কি করে, কিটোকোনাজল দিয়ে দেয়। কিটোকোনাজল কি করে, এনজাইম ইনহিবিট করে রাখে, যার কারণে অ্যান্টি ক্যান্সার ড্রাগের মেটাবলিজমটা কম হয়। সো আমরা ডোজটা অ্যান্টি ক্যান্সার ড্রাগের ডোজটা কম দিয়েও তার ইফেক্টটা বেশি পেতে পারি যদি আমরা সাথে একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ দিই। এটা থেরাপিউটিক ইউজ এখনো খুব একটা শুরু হয়নি, কিন্তু এটা একটা অ্যাপ্রোচ। ধরো কোনো একটা এক্সপেন্সিভ ড্রাগের সাথে তুমি একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ দিয়ে দিলে, তো ওই এক্সপেন্সিভ ড্রাগটার যদি মেটাবলিজম কমে যায় তাহলে আমরা কি করব, আমরা কম ডোজেই তার ইফেক্টটা পেতে পারি। এটা একটু মনে রেখো, পরীক্ষায় ভালো পারলে ধরতে পারে যে এনজাইম ইনহিবিশনের আমরা কি থেরাপিউটিক কোনো বেনিফিট পেতে পারি। হ্যাঁ, পেতে পারি। আমরা কোনো এক্সপেন্সিভ ড্রাগের সাথে একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ দিলে ওই এক্সপেন্সিভ ড্রাগটার কি হবে, মেটাবলিজমটা কম হবে, সো আমরা কম ডোজেও তার ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্টটা পেতে পারি। এখন আসো লাস্ট স্টেপ অফ ফার্মাকোকাইনেটিক ইন্টারঅ্যাকশন হলো এক্সক্রিশনে যদি ইন্টারঅ্যাকশন হয়।
The renal excretion of drugs that are weak acids or weak bases may be influenced by other drugs that affect urinary pH due to changes in ionization of the drug. এটাও আমরা খুব বারবার বলেছি যে অ্যাবজর্পশনে যেরকম যে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হয়, আর এখানে কি হয়, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়া, ধরো আমরা জানি ইউরিনটা স্লাইটলি অ্যাসিডিক, ইউরিনে কি হবে, অ্যাসিডিক ড্রাগটা আয়োনাইজ হবে না, আনআয়োনাইজড থাকবে। তখন কি হবে, আনআয়োনাইজড মানে লিপিড সলিবল, ওটা আবার অ্যাবজর্পশন হয়ে যেতে পারে, রিঅ্যাবজর্পশন যেহেতু কিডনি। আর যদি কোনো অ্যাসিডিক ড্রাগ পয়জনিং হয়, আমরা যদি ইউরিনটাকে কি করি, ইউরিনটাকে অ্যালকালাইন করে দিতে পারি, তাহলে কি হবে, ওই অ্যাসিডিক ড্রাগটা আয়োনাইজেশন হয়ে যাবে। আয়োনাইজেশন মানে ওয়াটার সলিবল, সো তার এক্সক্রিশনটা বেড়ে যাবে। এই রেনাল ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট টক্সিসিটির ক্ষেত্রে, যে একটা ড্রাগ ওভারডোজ হলো বা পয়জনিং হলো, আমরা ড্রাগটাকে বডি থেকে কিভাবে তাড়াতাড়ি বের করে দিতে পারি। তখন আমরা ওই ড্রাগের নেচারটা দেখতে পারি, যে ধরো প্যারাসিটামল একটা অ্যাসিডিক ড্রাগ, প্যারাসিটামল পয়জনিং হলো, আমরা তাহলে কি করব, ইউরিনটাকে আমরা অ্যালকালাইন করে দেব, যাতে ওই অ্যাসিডিক ড্রাগটা ইউরিনে যে অ্যালকালাইন ইউরিন পেয়ে আয়োনাইজ হয়ে যায়। আয়োনাইজ হয়ে গেলে কি হবে, তাড়াতাড়ি এক্সক্রিট হয়ে যাবে। আয়োনাইজেশন মানে ওয়াটার সলিবল। এখানে দেখো, ফর সাম ড্রাগ অ্যাক্টিভ সিক্রেশন ইন দ্য রেনাল টিউবুল। আমরা জানি যে রেনাল এক্সক্রিশনের তিনটা ভাগ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সিক্রেশন। এই সিক্রেশন মানে এক্সক্রিশন, মানে বডি থেকে ইলিমিনেট হয়ে গেল, এক্সক্রিট হয়ে এক্সটেরিয়রে চলে গেল। অনেক সময় দেখা যায় যে যেসব ড্রাগ এপি গ্লাইকোপ্রোটিন, অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার অথবা অর্গানিক ক্যাটায়ন ট্রান্সপোর্টারকে ইনহিবিট করে, ওইসব ড্রাগের ক্ষেত্রে এক্সক্রিশনটা কমে যায়, যার কারণে আমরা সেরাম কনসেন্ট্রেশনটা আবার বেড়ে যাবে। P-glycoprotein, organic anion transporter and organic cation transporter are involved in active tubular secretion of some drugs. And inhibition of this transporter can inhibit renal elimination. And thereby increase in serum drug concentration. এটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য। কি কি ড্রাগ পি গ্লাইকোপ্রোটিন দিয়ে ইলিমিনেট হয়, এটা জাস্ট মনে রাখো, এটা যদি এমসিকিউ তে আসে তাহলে যাতে পারো। চারটা ড্রাগের কথা মনে রাখো, ডিগক্সিন, সাইক্লোস্পোরিন, ডনোরুবিসিন। এই দুটো কি অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ট্যাক্টোলিমাস একটা স্টেরয়েড। এই চারটা ড্রাগ পি গ্লাইকোপ্রোটিন দিলে রেনাল এক্সক্রিশন হয় এই চারটা ড্রাগে। আর পি গ্লাইকোপ্রোটিনকে ইনহিবিট কে করে, আমরা যে এনজাইম ইনহিবিটিং ড্রাগ করলাম সেখান থেকে এই ড্রাগগুলি অ্যামিওডেরন, ক্লারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, এগুলি পি গ্লাইকোপ্রোটিনকেও ইনহিবিট করে। রেনাল এক্সক্রিশন থেকে ড্রাগ ইন্টারাকশনে যে কমন প্রশ্নটা করে সেটা হলো পেনিসিলিন আর প্রোবেনিসিড। কেন পেনিসিলিনের সাথে প্রোবেনিসিড দেওয়া হয়, যাতে পেনিসিলিনের এক্সক্রিশনটা কমে যায়, আমরা ব্লাডে কনসেন্ট্রেশনটা বেশি পাই, পেনিসিলিনের ইফেক্টটাও বেশি পাবো। কি হয়, দেখা যায় যে পেনিসিলিন আর প্রোবেনিসিড একই মেকানিজমে কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়, তখন প্রোবেনিসিডটা পেনিসিলিনের সাথে কম্পিট করে, যার কারণে পেনিসিলিনটা এক্সক্রিশন কমে যায়। ওই একই ওয়েতে অর্গানিক ট্রান্সপোর্টার দিয়ে প্রোবেনিসিডটা এক্সক্রিটেড হয়ে যায়। এজন্য আমরা তখন পেনিসিলিনের ইফেক্ট বেশি পাবো। দেখা যায় আগের দিনে যখন পেনিসিলিনটা খুব এক্সপেন্সিভ ছিল, যখন নতুন নতুন এটা ইনভেন্ট হয়েছে, তখন পেনিসিলিনের সাথে দেখা গেল যে প্রোবেনিসিড দিয়ে পেনিসিলিনের ইফেক্টটাকে বাড়িয়ে দেওয়া হতো। এখন তো পেনিসিলিন অত এক্সপেন্সিভ না। আবার ডিগক্সিনের সাথে ফুসেমাইড দিলে, ফুসেমাইডটা কি করে, ডিগক্সিনের একই অর্গানিক ট্রান্সপোর্টার দিয়ে এক্সক্রিট হয়, ফুসেমাইডটা ডিগক্সিনের এক্সক্রিশনটাকে কমিয়ে দেয়, এজন্য ডিগক্সিনটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়, ব্লাডে কনসেন্ট্রেশন বেড়ে আমরাও টক্সিসিটিটা পাবো। রেনাল এক্সক্রিশনে যদি
এই পি গ্লাইকোপ্রোটিনের কথা মনে নাও থাকে, এই এই এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবে, পেনিসিলিন আর প্রোবেনিসিডের। রিটেনে একটা প্রশ্ন আসে যে হাউ ক্যান উই প্রোলং দি ডিউরেশন অফ এ ড্রাগ অ্যাকশন, মানে একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা আমরা কিভাবে বাড়াতে পারি। ওখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা যদি ড্রাগের এক্সক্রিশনটাকে কমিয়ে দেই তাহলে ওই ড্রাগের ব্লাড কনসেন্ট্রেশন বেড়ে আমরা ইফেক্টটাও প্রলং পাবো, প্রলং ডিউরেশন। এখন আসো নেক্সট ফার্মাকোডিনামিক্স মেকানিজম। ফার্মাকোডিনামিক ইন্টারঅ্যাকশন কি কি হয়। ফার্মাকোডিনামিক ইন্টারঅ্যাকশনকে আমরা কয়েক ভাগে ভাগ করি। মেইনলি কি হয়, অ্যাডিটিভ ইফেক্ট হয় অথবা অ্যান্টাগনিজম হয়। অ্যাডিটিভ ইফেক্ট হলো একটা ড্রাগ যখন আমি আলাদাভাবে দিব, দুইটা ইন্ডিভিজুয়াল ড্রাগ যখন আমি দুইটা একসাথে দিব ইফেক্টটা আমি বেশি পাবো, এটাকে বলে পটেনসিয়েশন অথবা অ্যাডিটিভ ইফেক্ট। আর অ্যান্টাগনিজম হলো যখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে কি করবে, অ্যান্টাগোনাইজ করবে। ওটারও তিনটা ভাগ আছে, আমরা পড়বো এখন। ফার্মাকোডিনামিক ইন্টারঅ্যাকশনের মধ্যে আছে সিনার্জিজম আর অ্যান্টাগনিজম। সিনার্জিজমকে আমরা ভাগ করি অ্যাডিটিভ ইফেক্ট আর পটেনসিয়েশন, এই দুইটা ভাগে। অ্যাডিটিভ ইফেক্ট কাকে বলে, when the net effect of two drugs used together is equal to the sum of the individual drug। মানে দুইটা ড্রাগকে আমি যদি একসাথে দিই, আলাদাভাবে ড্রাগগুলি দিলে যে ইফেক্টটা পাবো ওটার ইফেক্টের চেয়ে একটু বেশি অ্যাডিশন হবে। দুটো ড্রাগ একসাথে দিলে ইফেক্টটা আমরা একটু বেশি পাবো, এটাকে বলে অ্যাডিটিভ ইফেক্ট। যেমন থায়াজাইড তুমি যদি আলাদাভাবে দাও তাও ব্লাড প্রেশার কমবে, বিটা ব্লকার যদি দাও তাও ব্লাড প্রেশার কমবে। কিন্তু আমরা দুইটা ড্রাগ অনেক সময় কম্বিনেশন হিসেবে দেই একটু অ্যাডিটিভ ইফেক্ট পাওয়ার জন্য, মানে হাইপারটেনশনের কন্ট্রোলটা যাতে ভালো হয়, তখন এই জন্য এই কারণে আমরা অ্যাডিটিভ ইফেক্ট পাওয়ার জন্য দুটো কম্বিনেশন ব্যবহার করি। আর পটেনসিয়েশন কাকে বলে, যখন নেট ইফেক্টটা দুইটা ড্রাগ একসাথে আলাদাভাবে দিলে যে ইফেক্ট হতো তার চেয়ে অনেক বেশি হবে, অনেক বেশি পটেনসিয়েশন হবে। এটার এক্সাম্পল অ্যান্টিমাইক্রোবিয়ালে পড়েছো বারবার, যে সালফামিথক্সাজোল আর ট্রাইমিথোপিন দুইটা কি করে, দুইটা এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে ব্যাকটেরিয়া পাবা থেকে ইউরিন পাইরিমিডিন সিনথেসিস করতে পারে না। আলটিমেটলি কি হয়, আলাদাভাবে যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক ছিল দুইটা একসাথে দিলে ব্যাকটেরিওসিডাল ইফেক্ট পাবো আমরা। ড্রাগ অ্যান্টাগনিজম, এটাও আমরা বারবার পড়েছি। এটা তিনটা ভাগ আছে, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। পরীক্ষার সময় তোমরা খুব কনফিউজ হয়ে যাও যে ফিজিওলজিক্যালকেও অনেক সময় কম্পিটিটিভ নন কম্পিটিটিভ ভাগ করো, এরকম কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই। ড্রাগ অ্যান্টাগনিজমকে সিম্পলি তোমরা তিন ভাগে ভাগ করবে, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যালের মধ্যে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ। কেমিক্যালের এক্সাম্পল খুব সহজ। ধরো কি হয়, ধরো আমরা অ্যান্টাসিড দিলাম, অ্যান্টাসিডটা কি করবে, অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি করবে, ওয়াটার আর সল্ট করে দেবে, অ্যালুমিনিয়াম সল্ট অথবা ম্যাগনেসিয়াম সল্ট ক্লোরাইড। এটাই হলো কেমিক্যাল অ্যান্টাগনিজম। আচ্ছা, এই অ্যান্টাগনিজমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তোমাদের কি 12টার সময় ক্লাস আছে? জি ম্যাম। কারণ এটা একটু বোঝাতে সময় লাগবে। তাহলে আমরা ফার্মাকোডিনামিক্স ইন্টারঅ্যাকশনটা নেক্সট ক্লাসে পড়বো, তোমরা একটু দেখে নিও, কারণ এটা আমি ক্লাসে অনেক বারবার বলেছি। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমটা টিচারদেরও খুব প্রিয় একটা প্রশ্ন, আর রিটেনেও আসে, এটা অনেক সময় অস্পিতেও আসে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। আর ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমটা আসেই। তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাস হবে সানডেতে। আর পরীক্ষার জন্য যদি ফার্স্ট টার্মের পরীক্ষাটা আগে হয়, তোমাদের ফার্স্ট টার্মে
দুইটা পরীক্ষা হয়েছিল না, একটা টার্ম আর একটা সাপ্লিমেন্টারি? জি ম্যাম। ওই প্রশ্নগুলি রিটেনের ওই প্রশ্নগুলি ভালো করে পড়বে, ঠিক আছে? ম্যাম এমসিকিউর জন্য কিভাবে পড়বো? এমসিকিউ তোমাদের কাছে গত বছরের প্রশ্নগুলি আমি লাইব্রেরি থেকে নিতে বলেছিলাম, ওগুলি কি আছে তোমাদের কাছে? ম্যাম হস্টেলে রয়ে গেছে, আনা হয়নি। ছবি তুলে নিয়েছিলে বলেছিলে যে। ম্যাম কিছু ছিল আর মানে সবগুলো নাই আর কি ম্যাম। ওগুলো পড়বো ম্যাম, প্রফের গুলো? হ্যাঁ হ্যাঁ, প্রফের গুলি পড়বে, কারণ রিপিট হয়। আর আমি চেষ্টা করবো এর মধ্যে যদি জেনারেল প্রিন্সিপালসটা শেষ করে ফেলতে পারি, আমি এমসিকিউ কিছু তোমাদের ওখান থেকে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জি ম্যাম। তোমরা দেখো, কালেক্ট করো, না হয় আমি তোমাদেরকে ওই ছবিগুলি কারো আইডি দিও, আমি সেন্ড করে দেবো। আচ্ছা ম্যাম। ঠিক আছে।